১০০ বছরেরও বেশি আগে চার্লি চ্যাপলিন কিছু সিনেমা বানিয়েছিলেন। এগুলো এখনো জনপ্রিয়। কিন্তু এত বছর পরও চার্লি চ্যাপলিনের সিনেমা মানুষ কেন দেখে, এখনো কেন কথা হয়? এমন কি আছে তার কমেডি নির্ভর সিনেমাগুলোতে চ্যাপলিনকে এত বছর পরও প্রাসঙ্গিক? উত্তর যদি ইতিবাচক হয় তবে আবারও প্রশ্ন ওঠে, কেন প্রাসঙ্গিক? উত্তর খুঁজব। তার আগে বলি, ১৩৭ বছর আগে আজকের দিনে জন্ম হয় চার্লি চ্যাপলিনের। চ্যাপলিনে মুগ্ধ কে হয়নি? তার সারল্য, নির্বাক কিন্তু বাংময় অভিব্যক্তি, তীর্যক দেখার ভঙ্গি, এই অনেক কিছুই আলোচনায় আনা যায়। সবাক তো বটেই, আজকের সিনেমায় স্পেশাল ইফেক্ট পেরিয়ে এক নয়া জামানায়। কিন্তু চ্যাপলিন এখনো ঘোর তৈরি করেন কেন? উত্তর খুঁজলে অনেকেই তার প্রতিভার কথা বলবেন। দুনিয়া কাঁপানো শিল্পী, প্রতিভাধর তো ছিলেনই, কে না এর সঙ্গে বিরোধ করবে। কিন্তু কতটা? চ্যাপলিন নিয়ে দ্য বাইসাইকেল থিপসের পরিচালক ভিত্তেরিও দি সিকার ভাষ্যের দিকে তাকালেই উত্তর মিলবে। সিনেমার দুনিয়ার আরেক মায়েস্ট্রো এই শিল্পী বলেছেন, এমন কোনো শিল্পীর নাম তার জানা নেই যার প্রতিভা চ্যাপলিনের চেয়ে বেশি। যা হোক, আমরা ছিলাম চ্যাপলিন আজকের দিনে প্রাসঙ্গিক কিনা আর হলে কেনই বা প্রাসঙ্গিক সেই আলাপে। চ্যাপলিনের বহু সিনেমা নিয়ে কথা হয় কথা না বলেই যে কায়দায় চ্যাপলিন মঞ্চে বা সিনেমার পর্দায় দেখিয়েছিলেন হাস্যরসের মুনশিয়ানা। চ্যাপলিন কি শুধু হাস্যরস করেছেন? না, চ্যাপলিনের কাজ ছিল রাজনৈতিকভাবেও প্রাসঙ্গিক। সমসাময়িক তো বটেই, আজকের দিনেও তার প্রাসঙ্গিকতা টের পাওয়া যায়। এই যেমন এই নির্বাক চলচ্চিত্রের সম্রাটের প্রথম সবাক চলচ্চিত্রটি কিন্তু ছিল একাধারে চমকপ্রদ এবং ভবিষ্যদ্বাণীমূলক। ১৯৪০ সালে মুক্তি পাওয়া তার দ্য গ্রেট ডিক্টেটরের শেষ ভাষণ আজ ৮৬ বছর পরও যেন ঠিক ততটাই জীবন্ত যতটা ছিল হিটলারের আমলে। সেই ভাষণে চ্যাপলিন বলেছিলেন, আমাদের জীবন হতে পারত স্বাধীন ও সুন্দর, কিন্তু আমরা পথ হারিয়েছি। লোভ মানুষের আত্মাকে বিষিয়ে দিয়েছে, ঘৃণার দেয়াল তুলে দেশকে অবরুদ্ধ করেছে, আর আমাদের ঠেলে দিয়েছে চরম দুর্গতির দিকে। ছবিটি যখন মুক্তি পায় তখনও মার্কিনীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার টের পায়নি। চ্যাপলিন আগেভাগেই বুঝতে পেরেছিলেন যে তার আপন করে নেওয়া দেশটি কোনো এক স্বৈরশাসনের অন্ধকারে ক্রমে নিমজ্জিত হচ্ছে। আজ ডোনাল্ড ট্রাম্পের যুগে এসে চ্যাপলিনের সেই দূরদর্শী সতর্কতা যেন আবারও নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। চ্যাপলিনের সেই শঙ্কা যে কতটা নির্ভুল ছিল, ইতিহাস তার সাক্ষী। নিজের চিরাচরিত কৌশলে চার্লি চ্যাপলিন দ্য গ্রেট ডিক্টেটর ছবিতে একই সাথে পালন করেছিলেন প্রধান নায়ক এবং খলনায়কের ভূমিকা। একদিকে তিনি ছিলেন শোষক, অন্যদিকে শোষিত। চ্যাপলিন এখানে অভিনয় করেছিলেন তোমানিয়ার এক নিষ্ঠুর স্বৈরাচারী শাসক হিসেবে, যা ছিল মূলত এডলফ হিটলারের এক নিখুঁত ব্যঙ্গাত্মক রূপ। প্রথম বিশ্বযুদ্ধের এক বীর যোদ্ধা যিনি স্মৃতিশক্তি হারিয়েছেন। তিনি প্রতিনিধিত্ব করেছেন ইউরোপের সেই সব ইহুদিদের যারা হিটলারের হাতে নির্যাতিত ও নিগৃহীত হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান সময়ের প্রেক্ষাপটে চ্যাপলিনের সেই চরিত্রটি কেবল অতীতের চিত্র নয়। ছবিতে সেই ইহুদি নাপিতকে শাসকের ঘরের শত্রু বিভীষণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ঠিক একইভাবে বর্তমান আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ল্যাটিনো ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের জন্য অভ্যন্তরীণ শত্রু হিসেবে তুলে ধরেছেন, তার সাথে ৮৬ বছর আগের সেই পরিস্থিতির এক অদ্ভুত ও ভীতিকর মিল খুঁজে পাওয়া যায়। চ্যাপলিন যেন কয়েক দশক আগেই দেখিয়ে গেছেন কিভাবে একজন একনায়ক নিজ দেশের নাগরিকদের শত্রুতে পরিণত করেন। চার্লি চ্যাপলিন যেন কয়েক দশক আগেই হিটলারের ছায়ার মাঝে আজকের ট্রাম্পকে দেখতে পেয়েছিলেন। অনেক সময় মনে হয় ডোনাল্ড ট্রাম্প যেন হুবহু অ্যাডিনয়েড হিঙ্কেলের সেই পুরনো স্ক্রিপ্ট দেখেই কথা বলছেন। চপলতা দিয়ে যখন সিরিয়াস বিষয়কে ঢেকে দেওয়া হয়, তথ্যের অতিরিক্ত চাপে যখন মানুষের বিচার বুদ্ধি লোপ পায়, আর সস্তা বিনোদন দিয়ে যখন আসল সমস্যা থেকে চোখ সরিয়ে নেওয়া হয়, তখনই স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত হয়। ইরান যুদ্ধে আমরা দেখতে পাই ট্রাম্প কিভাবে নিজেকে রীতিমতো ভাড়ে পরিণত করেছেন, আর সেই সাথে ঝুঁকিতে ফেলেছেন পুরো বিশ্বকেই। জাতিগত বিদ্বেষী যেন তার রাজনীতির পুঁজি।
দ্য গ্রেট ডিক্টেটরের শুরুতে দেখা যায় হিঙ্কেল তার অনুগত জাতির সামনে এক অদ্ভুত অর্থহীন এবং কর্কশ ভাষণ দিচ্ছেন। এটি ছিল মূলত ট্রাম্পের সেই বিখ্যাত গোল্ডেন স্কেলেটর ভাষণেরই এক আদি রূপ, যেখানে কোনো আভিজাত্য ছিল না, ছিল কেবল অন্যকে ছোট করা, গালিগালাজ আর জাতিগত বিদ্বেষ। হিঙ্কেলের ইহুদি বিদ্বেষ আর ট্রাম্পের বর্ণবাদ যেন একই তাসের দুটি পিঠ। ট্রাম্প টাওয়ার থেকে র্যাডিক্যাল লেফট, ধর্ষক, অপরাধী বা ফ্রিলোডার শব্দ ছুড়ে দিচ্ছিলেন, তখন সচেতন মানুষেরা একে স্রেফ পাগলামি ভেবে উড়িয়ে দিয়েছিল। চ্যাপলিনের সিনেমায় আধা সামরিক বাহিনীর নাম ছিল স্টর্ম ট্রুপার্স, হিটলারের বাহিনীর নাম ছিল গেস্টাপো, আর ট্রাম্পের আমলে সেই একই ভূমিকা নিতে দেখা গেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট অথরিটি, আইসকে। স্বৈরশাসক কেবল তার প্রত্যক্ষ শত্রুকে আক্রমণ করে না, বরং যারা নিপীড়িতের পাশে দাঁড়ায় তাদেরও লক্ষ্যবস্তু বানায়। ট্রাম্পের বেলায় একথা ধ্রুব সত্য। যে বা যারা তার জনবিরোধী নীতির বিরুদ্ধাচরণ করে তাকেই তিনি নানা রকম ট্যাগ দিয়ে হেনস্থার চেষ্টা করেন। অকারণেই তাদের বিষয়ে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেন, কোনো প্রমাণ ছাড়াই যাকে তাকে সন্ত্রাসীর তকমা দেন, তোলেন পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগ। আর এভাবেই তিনি দেশের ভেতরের মানুষকে দেশ ছাড়া, ক্ষেত্র বিশেষে মেরে ফেলা আর বাইরের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকে জায়েজ করেন। চ্যাপলিন আমাদের দেখিয়েছিলেন স্বৈরাচারী শাসকরা কিভাবে সাধারণ মানুষের মনে ভীতি ছড়িয়ে নিজেদের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করে, এক প্রাণঘাতী ঐক্যতানের মতো। ৮৬ বছর আগে চ্যাপলিনের সেই রূপালী পর্দায় দেখানো শঙ্কা আজ বাস্তবে রূঢ় সত্য। চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটরের পর আমেরিকাতেই কোণঠাসা হয়ে পড়েছিলেন চ্যাপলিন। মার্কিন নাগরিকত্ব তিনি নেননি। কেন নেননি সে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি কোনো নির্দিষ্ট দেশের নই, পুরো বিশ্বের নাগরিক। বলা বাহুল্য, চ্যাপলিন সে যুগেও মানুষের পক্ষে কথা বলে গ্রেপ্তার হয়েছেন, পেয়েছেন কমিউনিস্ট তোকমা। কিন্তু এ তোকমা দিয়ে তাকে না গেছে আটকানো, না গেছে আড়ালে ঠেলা। এটা এতটাই যে আরেক অগ্রগণ্য শিল্পী প্রতুল তাকে নিয়েই গাইছেন, এই ছোট্ট দুটি পা দেখো হাঁটছে দুনিয়া। নিজেকে বিশ্ব নাগরিক দাবি করা দেশ সীমানার কল্পিত ও কৃত্রিম রেখাগুলোর দিকে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকানো চ্যাপলিন কতটা বিশ্বের হয়ে উঠেছেন তা তার অনুশিল্পীর এই নিবেদনেই স্পষ্ট। আপনি চ্যাপলিন দেখেছেন? চ্যাপলিনকে নিয়ে বানানো সিনেমা দেখেছেন? কিংবা গান শুনেছেন? না হলে বসে যান, চ্যাপলিনকে গ্রহণ বা বর্জন যা ইচ্ছা তা করুন, কিন্তু দেখে শুনে পড়ে করুন।